চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করুন আর কল্পনা করুন একটি তরুণীকে। চলুন আমরা তাকে বলি ডটার অফ দ্য সয়েল, কারণ সেটাই সে ছিল আমাদের সকলের কাছে। সে ছিল মাত্র ৩১ বছরের, এমন একটা বয়স যখন জীবনের ফুল ফোটা শুরু হয়। কিন্তু তার দিনরাত কেটেছে আরজি কার মেডিকেল কলেজের সেই ক্লিনিক্যাল পেল হোয়াইট করিডরসে। সে সেখানে নিজের জন্য ছিল না, সে সেখানে ছিল আমাদের জন্য। শি ওয়াজ আ হিলার। ২০২৪ সালের ৮ই অগস্টের রাত যখন এলো, তখন সে টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছে। একটু ভেবে দেখুন, ৩৬ ঘণ্টা ধরে কারোর হাত ধরা, পালস চেক করা, অপরিচিত মানুষদের মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা। যখন তার রাউন্ডস শেষ হল, সে একেবারে বোন টায়ার্ড। সে শুধু কয়েক মিনিট চোখ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু এত বড়, এত প্রেস্টিজিয়াস হসপিটালেও একজন ক্লান্ত ডাক্তারের জন্য একটা সাধারণ ডিগনিফাইড রেস্টিং রুম পর্যন্ত ছিল না। তাই সে সেমিনার হলের দিকে গেল, একটা লার্নিং আর সাইলেন্সের জায়গা, এবং মেঝেতে শুয়ে পড়ল, এই ভেবে যে নিজের কলেজের দেওয়ালই হবে তার শিল্ড। কিন্তু যখন সে গভীর ঘুমে ঢুকে পড়ল, তখন সেই স্যাংচুয়ারি হয়ে উঠল একটা ট্র্যাপ। ৯ অগাস্টের ভোরের সেই হলো সাইলেন্সের মধ্যে এক মনস্টার, যে নিজেই হসপিটালের শ্যাডোজের মধ্যে কাজ করত, তার কাছে পৌঁছে গেল। এরপর যা ঘটেছিল সেটা এমন এক অন্ধকার গল্প, যে গল্প লিখতেও কলম কাঁপে। তাকে এমন নির্মমভাবে ব্রুটালাইজ করা হয়েছিল যেন সেটা শুধু একজন নারীকে নয়, উম্যানহুডের পুরো ধারণাটাকেই আঘাত করা। পরদিন সকালে যখন তার দেহ পাওয়া গেল, হাফ ক্লোথড, ব্রোকেন, সেই ঠান্ডা সেমিনার ফ্লোরে, তখন হিলিং থেমে গেল। মেডিকেল ফ্র্যাটার্নিটির হার্টবিট থেমে গেল। কিন্তু হরর এখানেই শেষ হয়নি, সেটা গড়িয়ে গেল তার পেরেন্টসদের দিকে। কল্পনা করতে পারেন, একজন ফাদারকে ফোন করে বলা হলো তার ডটার ইল, আর তিনি এসে দেখলেন এমন একটা ক্রাইম সিন যেটা ইতিমধ্যেই মানুষ পরিষ্কার করে ফেলতে চাইছে। এমনকি সুইসাইড শব্দটাও ফিসফিস করে বলা হচ্ছিল, যেন ওই প্রাণবন্ত ডেডিকেটেড সোল কখনোই লাইফ ছেড়ে দিতে পারে। মনে হচ্ছিল তার বডি ঠান্ডা হওয়ার আগেই তার মেমোরিকে মেরে ফেলার চেষ্টা চলছে। ১৩ই অগস্টে মানুষের কান্না এমন পর্যায়ে পৌঁছল যে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো। কেসটা লোকাল হ্যান্ডস থেকে নিয়ে সিবিআইকে দেওয়া হলো। সবাই অনুভব করছিল ওই ভারী, সাফোকেটিং ফিলিং দ্যাট দ্য ট্রুথ ওয়াজ বিইং হিডেন বিহাইন্ড হসপিটাল ফাইলস অ্যান্ড লোকাল পলিটিক্যাল কার্টেন্স। তারপর এলো ১৪ই অগস্টের রাত, ঠিক ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন। যখন দেশ জুড়ে মানুষ ফ্ল্যাগ হয়েস্ট করার প্রস্তুতি নিচ্ছিল, তখন ভারতের মেয়েরা অন্য কিছু করল। তারা রাতের অন্ধকারে বেরিয়ে এলো। তারা নাম দিল রিক্লেমিং দ্য নাইট। হাজার হাজার নারী কলকাতার রাস্তায় হেঁটে চলল ক্যান্ডেল হাতে, চোখে জল আর বুকে আগুন নিয়ে। কিন্তু ঠিক তখনই, যখন তারা প্রার্থনা করছিল, একটি মব হসপিটালের ভেতরে ঢুকে গ্লাস, ফার্নিচার ভাঙচুর করল, যেন তারা সেই ডাক্তারদের স্পিরিট ভেঙে দিতে চাইছিল, যারা এখনও দাঁড়িয়েছিল তাদের ফলেন সিস্টারের জন্য জাস্টিস দাবি করে। যখন মানুষের কান্না নিউ দিল্লি পর্যন্ত পৌঁছল, তখন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এমন একটা কাজ করল যেটা খুব কমই করে, সুও মোটো, একেবারে কনসিয়েন্স থেকে। জাজেসরা বুঝে গেলেন যে যদি একজন ডাক্তার হসপিটালের ভেতরে সেফ না থাকে, তাহলে কনস্টিটিউশনের লিবার্টি শব্দটা শুধু হলো ওয়ার্ড হয়ে যায়। ওরা শুধু লয়ার্সদের শোনেননি, ওরা দেশের আত্মার হয়ে কথা বলেছেন। কেসটা ফাস্ট ট্র্যাকে তোলা হলো, যেন জাস্টিসের উপর থেকে ফেথ পুরোপুরি মুছে যাওয়ার আগে তাকে বাঁচানো যায়। কোর্টরুম একটা ব্যাটল ফিল্ড হয়ে উঠল ট্রুথের জন্য। ইনভেস্টিগেশনকে ইনস্টিটিউশনাল প্রোটেকশনের স্তর থেকে আলাদা করে সায়েন্টিফিক প্রিসিশনের সঙ্গে এভিডেন্স জোড়া লাগানো হলো। যেখানে লিগ্যাল ব্যাটলস সাধারণত দশকের পর দশক চলে, সেখানে সিস্টেম একটা রেয়ার বার্নিং আর্জেন্সি দেখালো। আইনের চোখে অবশেষে স্কেল জাস্টিসের দিকে ঝুঁকল, যখন কোর্ট ভার্ডিক্ট দিল। প্রাইমারি অ্যাকিউজড সঞ্জয় রয় দোষী সাব্যস্ত হল সেই আনইম্যাজিনেবল হরার্সের জন্য, যা সে ওই রাতে ঘটিয়েছিল। কোর্ট কোনো রকম নরম ভাব দেখায়নি। তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট আনটিল ডেথ দেওয়া হলো, যাতে যে শ্যাডোজ একজন হিলারের জীবন কেড়ে নিয়েছিল, তারা আর কোনো দিন আলো না দেখে। কিন্তু কনভিকশন এখানেই থামেনি। লিগ্যাল মেশিনারি তার দৃষ্টি ঘুরিয়ে নিল সিস্টেমিক সাইলেন্সের দিকে। হসপিটালের ফর্মার প্রিন্সিপাল আর লোকাল পুলিশ অফিসিয়ালসদের অ্যারেস্ট করা হলো এবং চার্জ করা হলো এভিডেন্স ট্যাম্পারিং আর ট্রুথ ডিলে করার অভিযোগে। এই কনভিকশন একটা থান্ডারাস মেসেজ পাঠালো, জাস্টিসের পারস্যুটে কোনো পজিশন খুব উঁচু নয়, আর কোনো ইউনিফর্ম এত শক্তিশালী নয় যে কনসিকোয়েন্সেস থেকে বাঁচাতে পারে।
যখন ভার্ডিক্ট এলো সেটা শুধু একটা জাজমেন্ট ছিল না, ওটা একটা অ্যাকাউন্টেবিলিটির স্ক্রিম ছিল। শ্যাডোজের মধ্যে লুকিয়ে থাকা মনস্টারকে আলোতে এনে দোষী সাব্যস্ত করা হলো, কিন্তু কোর্টের কথা আরও গভীরে গিয়েছিল। ওরা ঘোষণা করলেন একজন নারীর সেফটি কোনো ফেভার নয় যা স্টেট দেয়, এটা একটা ফান্ডামেন্টাল রাইট যেটা নেগোশিয়েবল নয়। ওরা ম্যান্ডেট করলেন প্রোটেক্টিভ ওয়ালস, লকিং ডোরস আর এমন একটা কালচার যা রেসপেক্ট করে। আপনি ভাবতে পারেন আমি আজ এই হ্যারোয়িং স্টোরি আপনাকে কেন বলছি কর্পোরেট পলিসিজ আর লেবার কোডসের আলোচনা চলাকালীন? আমি বলছি কারণ এই কেসটা আলাদা ছিল। বেশিরভাগ ট্র্যাজেডি একটা ক্যান্ডেল মার্চের পর ধীরে ধীরে মেমরি হয়ে যায়, কিন্তু আরজিকার কেস বদলে দিয়েছে ওয়ার্কপ্লেসকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গির ডিএনএকে। এটা আমাদের শিখিয়েছে যে কমপ্লায়েন্স শুধু লজের চেকলিস্ট নয়, এটা একটা থ্রাইভিং এনভায়রনমেন্ট আর ক্যাটাস্ট্রফির মাঝানির থিন লাইন। এটা আমাদের বুঝিয়েছে যে অর্গানাইজেশনের সবচেয়ে বড় লায়াবিলিটি ফাইন্যান্সিয়াল লস নয়, বরং তার মানুষের ডিগনিটি রক্ষা করতে ব্যর্থ হওয়া। আভায়া আমাদের যে লেসন দিয়ে গেছে সেটা খুব ভারী। A workplace that does not care for the person cannot truly care for the professional. আপনি যখন এই নতুন লেবার কোডস উল্টে দেখবেন, কর্পোরেট ম্যানুয়ালস আপডেট করবেন, তখন আমি চাই আপনি মনে রাখুন প্রত্যেকটা এমপ্লয়ি আইডির পেছনে একজন ডটার, একজন সান, একটা ড্রিম আর একটা লাইফ আছে। আমরা এই পলিসিজ ইমপ্লিমেন্ট করি শুধু পেনাল্টি এড়ানোর জন্য নয়, বরং যাতে প্রত্যেকটা আভায়া যে আমাদের অফিসেস, ফ্যাক্টরিজ বা হসপিটালসে ঢোকে সে নিরাপদে অক্ষতভাবে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে।